৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে নানা আয়োজনে গণতন্ত্রের বিজয় দিবস পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, আর বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র হত্যা দিবস পালন করছে বিএনপি। এদিকে সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, রাজনীতির মাঠে এখন আর রাজনীতিবিদরা নেই, খেলছেন আমলারা, লাইনে বসে দেখছেন রাজনীতিবিদরা। বছর শেষে পাল্টাপাল্টি, বছর জুড়ে কেমন রাজনীতি, এই আলোচনায় রাজকাহনী আছে শারমিন চৌধুরী। আমার সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট রেজাউল করিম এমপি, আছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি এবং আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে আজকের রাজকাহনী। শিরোনাম ঠিক করেছি সেটি, বছর শেষে পাল্টাপাল্টি, বছর জুড়ে কেমন রাজনীতি। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আসলে আমি এটা সবার কাছ থেকে জানতে চাই যে এমন দিবস পালনের মাহাত্ম্যকে শুরু করতে চাই অ্যাডভোকেট জয়নুল আবেদিন আপনার কাছ থেকে, যে আসলে এমন দিবস পালনের মাহাত্ম্য কি? আমরা 2014 5ই জানুয়ারির পরেও দেখেছিলাম বিএনপি সেই 5ই জানুয়ারি দিবসটিকে গণতন্ত্রের হত্যা দিবস পালন করেছিল। তারপরে কি আসলে এরকম যে 5ই জানুয়ারি 2014 5ই জানুয়ারি গণতন্ত্র হত্যা হলো আপনাদের, মানে যেহেতু হত্যা দিবস পালন করছিলেন, তারপরে আবার গণতন্ত্র পুনরুজ্জীবিত হলো 30 ডিসেম্বর 2018, 30 ডিসেম্বর আবার গণতন্ত্র হত্যা হলো? বিষয়টি কি এরকম? এমন দিবস পালনের মাহাত্ম্য কি? গণতন্ত্র তরতাজা ছিল কখন? অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আপনার প্রশ্নগুলো আমি আসলে বুঝতে পারি না, শুনতে পারি না। আপনি একটু যদি আরেকবার রিপিট করেন তাহলে পরে ভালো হয়। জি নিশ্চয়ই অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমি জানতে চাইছিলাম এমন দিবস, গণতন্ত্র হত্যা দিবস পালনের মাহাত্ম্য কি প্রথমত, এবং 2014 5ই জানুয়ারির পরেও আপনারা ওই দিনটিকে গণতন্ত্রের হত্যা দিবস পালন করেছিলেন, তারপরে কি 5 বছরে গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়েছিল যেটি 30 ডিসেম্বর আবার গণতন্ত্র হত্যা দিবস পালন করছেন? এমনটি আসলে আমার প্রশ্ন ছিল, এবং জানতে চাইছিলাম আপনাদের ভাষায় গণতন্ত্র তরতাজা কখন ছিল? শুনেন, গণতন্ত্র তো হত্যা 2012 সালে হয়ে গেছে। এরপরে আর গণতন্ত্র হত্যা দিবস হিসাবে আমরা সবাই পালন করি। এনারা সরকার পালন করে বা যে তারা সব বিজয়, মানে কি গণতন্ত্রের বিজয়, আর আমরা মনে করি গণতন্ত্রের হত্যা। এটা শুধু আমরা না, সারা পৃথিবীর মানুষই মনে করে যে এই যে 2012 সালে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা যখন বা প্রত্যাহার হয়ে গেল, তারপর থেকে আর এই দেশে যে সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচন যেটা বলে, মানুষের ভোটের অধিকার যেটা বলে, সেটা আর ফিরে আসে নাই। সেই জন্যই এটাকে বারবার আমাদের পালন করতে হয় গণতন্ত্র হত্যা দিবস। আর আমার এখানে কথাটা হচ্ছে যে আপনি আমাকে দিয়ে যে শুরু করলেন, কেন করলেন তা বুঝি না। তার কারণ হলো এখানে আমার বড় ভাই ফিরোজ ভাই আছেন, তারপরে আরেকজন মাননীয় মন্ত্রী আছেন আমার ছোট ভাই, সে অনেক ভালো বলেন, কিন্তু তাদেরকে রেখে আমাকে দিয়ে শুরু করলেন। এইটার উদ্দেশ্যটাও আমি কিছু বুঝতে পারলাম না। তবে উদ্দেশ্য যাই হোক না কেন, বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্রের মধ্যে নাই। জি, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জয়নুল আবেদিন। কাউকে না কাউকে দিয়ে তো শুরু করতেই হবে। অ্যাডভোকেট রেজাউল করিম এমপি, আপনার কাছ থেকেও আসলে জানতে চাই যে আওয়ামী লীগ কেন গণতন্ত্রের বিজয় দিবস পালন করছে? কি বিজয় হয়ে গেল গণতন্ত্রের? এবং এর আগেও তো যদি বলি 30 ডিসেম্বরকে পালন করছে, এর আগেও 2 মেয়াদে আওয়ামী লীগই ছিল। তারপরে কি মানে গণতন্ত্র কি খুব সংগ্রামের মধ্যে, চ্যালেঞ্জের মধ্যে ছিল আপনাদের আগের মেয়াদগুলোতে, যে গণতন্ত্রকে বিজয় লাভ করতে হলো, বা 5ই জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস পালন করেছে এর আগে আওয়ামী লীগ, মানে কেন? বাংলাদেশের সর্বোচ্চ আইনটা হচ্ছে বাংলাদেশের সংবিধান, এর উপরে কোনো আইন নাই। এই দেশটা পরিচালিত হবে সাংবিধানিক ভাবে, এটাই হচ্ছে সর্বোচ্চ বিধিবিধান। কিন্তু এই সংবিধানকে লঙ্ঘন করে সামরিক জান্তারা অবৈধ উপায়ে ক্ষমতা দখল করে এবং সংবিধান যেটা দেশের সর্বোচ্চ আইন সেটাকে সাসপেন্ড করা এবং অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল থেকে শুরু করে সকল কর্মকাণ্ড করেছে। তার মধ্য থেকে বাংলাদেশে 2 সামরিক জান্তা গণতন্ত্রকে হত্যা করেছে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনরুদ্ধার করেছে মানুষ। সেই গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার হওয়ার পরে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন তারা করতে দিতে চায়নি। তারা বলেছিল নির্বাচনকে প্রতিহত করব। তা প্রতিহত করতে পারলে, ধরেন ইলেকশন হলো না, তাহলে সাংবিধানিক সংকট আসবে, শূন্যতা আসবে। সেই শূন্যতা আসা হলো গণতান্ত্রিক সাংবিধানিক রাজনীতির যে ধারাবাহিকতা, সেটা ধ্বংস হয়ে
যাবে, তখন অসাংবিধানিক ব্যক্তিরা ক্ষমতায় চলে আসবে। সেটা একটি বিজয় ছিল সেই সময়। আর দ্বিতীয়বার নতুন করে আবার তারা চেয়েছিল যে নির্বাচন নামক ব্যবস্থাটাকে বিতর্কিত করে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করবে। সেই শূন্যতা তারা সৃষ্টি করতে পারেনি। দুইটা প্রতিদ্বন্দ্বী অবস্থান ছিল। বিএনপি চেয়েছিল নির্বাচন হতে পারবে না, সাংবিধানিক ধারাবাহিকতার মধ্য দিয়ে পদ্ধতি পরিবর্তন হবে না। আর আওয়ামী লীগ চেয়েছিল, আওয়ামী লীগ সহ অন্য দল চেয়েছিল যে না, সাংবিধানিক যে বিধিবিধান, যে একটা নির্বাচন হবে, তাতে যারা নির্বাচিত হবে তারাই ক্ষমতা গ্রহণ করবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে। সেই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার ভিতর থেকে, সংবিধানটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার, সেখানে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে পারার ভিতর থেকে যে বিজয়, আমরা সেই বিজয়টাকে উৎসব হিসাবে গ্রহণ করছি। যে তারা সাংবিধানিক সংকট সৃষ্টি করে, গণতন্ত্র হত্যা করে অসাংবিধানিক ব্যবস্থা আনতে পারেনি। সাংবিধানিক ধারাবাহিকতা রয়েছে, সেজন্যই আমরা গণতন্ত্রের যে বিজয় হয়েছে সেটা উৎসব হিসেবে পালন করছি। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র বিজয় হলো বা রক্ষা হলো, সেটি নিয়েও যে প্রশ্নগুলো আছে সেটি নিয়েও একটু নিশ্চয়ই আসতে চাইবো। জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, আপনার কাছ থেকেও জানতে চাই এরকম কর্মসূচি কি পাল্টাপাল্টি কর্মসূচি বলা চলে কিনা, কিভাবে আপনি দেখছেন? এবং আমরা যদি দেখি জাতীয় পার্টির অবস্থানটাও একটু জানতে চাই। ঢাকা 4 আসনের সাংসদ, জাতীয় পার্টির আরেকজন কো চেয়ারম্যান আবু হোসেন বাবলা, তিনি আজকে গণতন্ত্রের পক্ষে শান্তি মিছিল করছেন সাদা পতাকা হাতে। জাতীয় পার্টি আসলে কি অবস্থান নিচ্ছে? এটিতে আর ব্যক্তিগত উদ্যোগে করা হচ্ছে বলে আমরা জানতে পারছি। জাতীয় পার্টির অবস্থানটা কি? ধন্যবাদ। প্রথমে 2020 সাল যেটা চলে যাচ্ছে, এই সারা বিশ্বের একটা দুর্যোগময় মুহূর্ত আমরা পার করলাম। কোভিড-19 আমাদের গোটা বিশ্বের এবং বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সামাজিক সবকিছু, আমাদের সমাজ সব ধ্বংস এলোমেলো করে ফেলেছে। তার মধ্যে এটা পার করে আমরা বহু আপনজনকে হারিয়েছি। আমরা আশা করি যে আগামী বছরটা আমাদের সকলের, আপনার আমার সহ সকলের জীবনের একটা সুখ সমৃদ্ধি বয়ে আনবে, এই প্রত্যাশা করে আমি আপনার কথার জবাব দিচ্ছি। আসলে আমাদের আধুনিক গণতন্ত্রের মুদ্রা কথা হচ্ছে সাংবিধানিক উপায়ে যথাসময়ে একটি নির্বাচন হয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পালাবদল হবে। যারা নির্বাচিত হবেন তারা ক্ষমতায় বসবেন, যারা ছিলেন তারা যদি আবার নির্বাচিত হন তারা থেকে যাবেন, অথবা যদি অন্য কেউ নির্বাচিত হয়ে আসেন বিরোধী দল, তারা ক্ষমতায় বসবেন পরবর্তী 5 বছরের জন্য। এটা হলো আমাদের দেশের সাংবিধানিক কথা, এবং সেই সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রয়ে গেছে। আমরা সবসময় বলতে চাচ্ছি যে কোনো একটি খারাপ নির্বাচনও যে কোনো নির্বাচন না হওয়ার থেকে অনেক ভালো। অনির্বাচিত সরকার বসা থেকে যে কোনো একটি খারাপ নির্বাচনে যে সরকার আসবে তার অনেক ভালো, কারণ যেটা নির্বাচনের মাধ্যমে আসছে। সে নির্বাচন নিয়ে অনেক কথা হতে পারে, সে নির্বাচনটা আপনার কাছে পছন্দ হতে পারে, আরেকজনের কাছে পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি মনে করি যে এই যে নির্বাচনী একটা ধারাবাহিকতা বজায় থাকে, এই সুফল কিন্তু সবাই পাবে। এবং একটি সরকার যখন নির্বাচিত আসে তখন জনগণের কাছে তাদের কিন্তু অনেক দায়বদ্ধতা থাকে, যেভাবে নির্বাচিত হয়ে আসে দায়বদ্ধতা অনেক বেশি থাকে। সেই দায়বদ্ধতা থেকে কিন্তু সে জনকল্যাণের জন্য সে বিরামহীন কাজ করে যায়। এই জন্য দেখবেন যে নির্বাচিত সরকার আমলে উন্নয়নমূলক কাজ অনেক বেশি হয়। বর্তমানে আমরা এই 7 বছর, আমি 14 সাল থেকে আছি, 7 বছর আমি যেখানে থাকি, আমি অপোজিশন করি, কিন্তু একটি কথা বলতেই হবে, আমার ভাই জনাব সাহেব আছেন, সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের ডেপুটি সুপ্রিম কোর্টে, উনি বারবার নির্বাচিত সভাপতি, সমরেজা সাহেব আছেন, মাননীয় মন্ত্রী। একটু স্বীকার করতে হবে যে আমরা যে দল করি না কেন, দেশের যে অভূতপূর্ব একটা উন্নয়ন ঘটতেছে, এটার সুফল কিন্তু সবাই পাচ্ছে। আমাদের পদ্মা ব্রিজ হওয়ার পরে আমার ভাই জনাব সাহেব ওই ব্রিজ দিয়ে চলে যাবে, আমিও যাবো, তাকেও ট্রলির পাশে দিয়ে যাইতে হবে, আমাকে যেতে হবে, সময় তার 4 ঘন্টা বেঁচে যাবে, আমারও কিন্তু 3 ঘন্টা বাঁচবে, কারণ বাড়ি একটু দূরে। এই আর কি অবস্থা, কিন্তু এই সুফলটা কিন্তু সবাই পাবো। অর্থাৎ দেশে যখন উন্নয়ন ঘটে তখন সেই উন্নয়নের সুফলটা কিন্তু 100 কোটি মানুষ সবাই পাবে। এখানে কোনো ভাগাভাগি করে আওয়ামী লীগ সরকার উন্নয়ন করছে, বিএনপি পাবে না বা জাতীয় পার্টি পাবে না, এটাও না। এই উন্নয়নের ভাগ কিন্তু আমরা সবাই পাচ্ছি। অর্থাৎ দেশের প্রবৃদ্ধি
বেড়ে যাবে, মানুষের জীবন মানের উন্নয়ন ঘটবে। আপনি যে তিনজনের এখানে বসা আছে সন্তানরা কিন্তু সরাসরি রাজনীতি আসতে চাচ্ছে না, কারণ তারা জন্মলগ্ন থেকে এমন উন্নয়ন পাচ্ছেন, এমন সুবিধাটা পেয়ে যাচ্ছেন স্বাধীন দেশের নাগরিক হিসেবে, যে তারা কই যে আমরা তো স্বাধীন নাগরিক, আর তো রাজনীতি করবো কেন? আমরা এখন আমাদের জীবন ধারণের জন্য, আমাদের জীবনের মান উন্নয়নের জন্য যেটা দরকার আমরা সেটি করবো। এই জন্য তারা খুব কম ইন্টারেস্ট নিচ্ছে রাজনীতি, কারণ সেই নাই রাজনীতি করার যে একটা থাকে, মানে ধরেন মানুষের চাহিদা থাকে। যেমন আমরা পাকিস্তান বলে রাজনীতি করেছিলাম কেন? পাকিস্তান বলে রাজনীতি করেছিলাম দেশ স্বাধীন করতে হবে, আমরা ছিলাম বৈষম্যের শিকার। আমার মনে হয় স্পষ্ট মানে চাহিদা কমে গেছে বলে রাজনীতির ইন্টারেস্ট কমে যাচ্ছে। আপনার বক্তব্য আমার মনে হয় স্পষ্ট হয়েছে। কিন্তু আপনি যেই উন্নয়নের কথা বলছিলেন, নিশ্চয়ই উন্নয়নের চিত্র দেখছি, এত উন্নয়ন দিকে যাচ্ছি, এত ভালো পথে আমরা আগাচ্ছি, তাহলে আমরা কেন মন্দের ভালোটা, যে নির্বাচন না হওয়ার যে খারাপ নির্বাচন ভালো, এই অবস্থায় কেন থাকতে হবে? আমরা কেন ভালো নির্বাচনই প্রত্যাশা করতে পারছি না? এই প্রশ্নটি তো করতেই চাই। আমি মাননীয় মন্ত্রী আপনার কাছ থেকে একটু যেই এই বিষয়টি জানতে চাই, নির্বাচন এর মাধ্যমে গণতন্ত্রের বিজয় এর কথা বলছিলেন, সেই নির্বাচন নিয়ে এখন বিশিষ্ট ব্যক্তিরাও প্রশ্ন তুলছেন, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। সেই বিষয়টি নিয়ে কি কখনো ক্ষমতাসীন আওয়ামী লীগ ভাবছে? কারণ সাথে সাথেই আমরা দেখেছি মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন এই বক্তব্য বিএনপি ড্রাফট করা, তথ্যমন্ত্রী বলেছেন এটি ষড়যন্ত্র, প্রধান নির্বাচন কমিশনার এটিকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু এরকম যে অভিযোগ উঠছে, প্রশ্ন উঠছে, এটি নিয়ে কি একটা দেখার কোনো প্রয়োজনীয়তা বোধ করে না ক্ষমতাসীন আওয়ামী লীগও? জবাব দেব আমি মাননীয় মন্ত্রীর কাছে আমি জানতে চাইছিলাম। এখন দেখেন, আপনি বলছেন কি যে ভালো নির্বাচন খারাপ নির্বাচন নির্ভর করে এক একজনের উপরে। আপনি যেমন যে পোশাকটা পরে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমি আরেকটা পোশাক পরে ফেলেছি, আপনি লক্ষ্য করেন, এখানে আমার স্বাচ্ছন্দ্য। অর্থাৎ ভালো এবং মন্দ এটা যার যার চয়েস উপরে নির্ভর করে। যারা নির্বাচিত আসছে তারা মনে করে যে এটা হচ্ছে শ্রেষ্ঠ নির্বাচন, এর থেকে ভালো নির্বাচন আশা করা যায় না বর্তমান সমাজে। আবার যারা হেরে গেছে তারা মনে করে এর থেকে খারাপ নির্বাচন হতে পারে, এটা থাকবেই। এবং এটাই গণতন্ত্র, পথ হবে না। যার যার মানুষের স্বাধীনতা আছে, আপনি যেভাবে আপনার মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করতেছেন, আমি আমার মত প্রকাশ করতেছি, আমার ভাই জালালউদ্দিন প্রকাশ করতেছেন, এটা হচ্ছে যার যার অভিমত। এবং সেখানে কারো কিছু এইটাই গণতন্ত্রের সৌন্দর্য। এখন আমরা যদি মোটা কথা বলি, যে শুধু একটা, আমি মোটা দাগে বলছি যে আমরা কিন্তু দেখেন সরকার বদলের তিনটে পথ আছে। একটা হচ্ছে গণঅভ্যুত্থান, একটা হচ্ছে সামরিক অভ্যুত্থান, আর হচ্ছে আধুনিক গণতন্ত্রের মূল জায়গা হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। এইটি কিন্তু সারা বিশ্ব বেছে নিচ্ছে। এখন সামরিক অভ্যুত্থান করলে আপনারা ধন্যবাদ অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী যদি আমাকে শুনতে পান, আশা করছি মাননীয় মন্ত্রী আমাকে শুনতে পাচ্ছেন। মাননীয় মন্ত্রী, আপনার কাছে আসলে নির্বাচনটি ভালো নির্বাচন খারাপ নির্বাচনের প্রশ্নে, জি মাননীয় মন্ত্রী আপনার কাছে জানতে চাইছিলাম যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের বিজয়, গণতন্ত্রের রক্ষার কথা বলছেন, সেই নির্বাচন নিয়ে যে প্রশ্নটি উঠছে এখন সম্প্রতি, নিশ্চয়ই খেয়াল করেছেন বিশিষ্ট ব্যক্তি 42 জন ব্যক্তি তারাও এই নির্বাচন নিয়ে, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আসলে এর মাধ্যমে যেই আপনারা কেমন করে বলতে পারছেন যে গণতন্ত্র বিজয় হচ্ছে, এই বিষয়টিকে একটু ভেবে দেখার দরকার নেই? বা আওয়ামী লীগের মধ্যে কি এই বিষয়টি নিয়ে কোন রকম ভাবনা আদৌ আছে? আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আওয়ামী লীগ ধারাবাহিকভাবে সেই 1949 সাল থেকে বাঙালি জাতির অধিকার, স্বাধীনতা সবকিছুর জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে। আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু স্বাধীনতা এসেছে, আওয়ামী লীগের নেতৃত্বে বাঙালি জাতির সবচেয়ে সকল বড় অর্জন হয়েছে, এবং সবটাই কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য থেকে। আওয়ামী লীগ কিন্তু হুটহাট করে বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতা দখল করে নেই, এবং কখনো সংবিধানকে সাসপেন্ড করে কিছু করে নাই। জনমতের উপরে আওয়ামী লীগের আস্থা এবং বিশ্বাস, সেই জায়গায় কিন্তু আওয়ামী লীগ এককভাবে সবকিছু করা সম্ভব হয় না। বিরোধী রাজনীতি এই দেশে যারা করেন তাদের একটি বড় অংশ আছেন যারা অন্যভাবে ক্ষমতায় আহরণ করেছে এবং অন্যভাবে আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর, এবং সেই সকল প্রক্রিয়া করার জন্য তারা থাকে। এখন একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে কিন্তু দেশের সকল
রাজনৈতিক চিন্তা চেতনার মানুষদের ঐক্যবদ্ধভাবে এগোনো দরকার। আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু আমরা যেটা শ্রদ্ধেয় কাজী ফিরোজ রশিদ বললেন যে সাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতা পরিবর্তন, জনগণের ভোটের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তনের জন্য আমরা সে প্রক্রিয়ায় সামিল আছি। আবার কেউ চান সাংবিধানিক সংকট হোক, তারা কিন্তু আগুন দিয়ে জ্বালাও পোড়াও ভয়াবহ অবস্থা করে ঠেকাবো, এই করব ওই করব করে গণতান্ত্রিক যে রীতিনীতি শিষ্টাচার সেটাকে ধ্বংস করেন। এই জন্য বলছি যে গণতন্ত্রকে একাদের পক্ষেই প্রতিষ্ঠিত করা যায় না। আর একটা কথা আপনি বলছেন যে দেশের বিশিষ্ট নাগরিকরা আবেদন করেছে, এই বিশিষ্ট নাগরিকদের ব্যাপারে আমার কিছু রিজার্ভেশন আছে। এই বিশিষ্ট নাগরিক বাংলাদেশের এনরা কিন্তু হঠাৎ করে আসেন নাই, বয়স 18 বছর না। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স হয়েছিল। এই দেশের বিশিষ্ট নাগরিকরা এত বড় জঘন্য আইন কেন প্রণয়ন করা হলো কোনোদিন কিন্তু একটা স্টেটমেন্ট দেন নাই। 21 আগস্টের গ্রেনেড হামলার মতো নৃশংস ঘটনায় কিন্তু বিশিষ্ট নাগরিকরা একটা স্টেটমেন্ট দেন নেই। সংবিধানের ধর্মনিরপেক্ষতাকে ছুড়ে ফেলে দেওয়া হবে, ভাস্কর্য ধ্বংস করা হবে, সে সময় বিশিষ্ট নাগরিকদের বিবেককে আমরা দেখছি রুদ্ধ হয়ে গেছে বিবেক। কাজেই ওনারা কোন সময় কতটা ওনাদের সুবিধার জন্য বলবেন, কতটা অসুবিধার জন্য বলবেন, যেহেতু সাবজুডিস ম্যাটার, এটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে আওয়ামী লীগ সবসময় গণতান্ত্রিকের প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়। মাননীয় মন্ত্রী বিশিষ্ট নাগরিকদের ভূমিকা নিয়ে যে জায়গাটি বলছেন, তখন দেননি বলে এখন দিতে পারবেন না? এখন যদি গণতন্ত্র থাকে তারা তো তাদের এই বক্তব্যটি বলতেই পারেন, তাতে আসলে আমলে নেয়ার জায়গাটা কেন হচ্ছে না সেটি একটু আমি প্রশ্ন করতে চাই। যে যদি আমি বলি নির্বাচন কমিশনের যে কেন্দ্রভিত্তিক ফলাফল 6 মাস পরে যে চিত্রটি দেখেছিলাম আমরা, 197টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে, 1889টি কেন্দ্রে 95 থেকে 99% ভোট পড়েছে, এরকম 1285টি কেন্দ্রে কোনো ভোট পায়নি ধানের শীষ, 587 কেন্দ্রে শতভাগ ভোট পেয়েছে নৌকা, এরকম আর কি পর্যালোচনা ওই নির্বাচন কমিশনের ওয়েবসাইটেই কেন্দ্রভিত্তিক ফলাফল যেটি। তারপরে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন শতভাগ ভোট পড়াটা অস্বাভাবিক। তারপরেও কেন তদন্ত চাওয়া হলে সেটিকে বলা হচ্ছে এটি ষড়যন্ত্র বা বিএনপি ড্রাফট? এই বিষয়গুলো কি তদন্ত করবার প্রয়োজনীয়তা নেই? আবার আমরা কিন্তু এসব বিষয়ের ইনভেস্টিগেশনের ষড়যন্ত্রের কথাটা না, যে বিষয়গুলো তারা নিয়ে আসছে, যতগুলো পয়েন্ট নিয়ে আসছে নির্বাচন হওয়ার পর পর আপনি তাকিয়ে দেখুন। আপনি ধরেন, আমি এই বিবেকবান মানুষদের কথা বলি, যখন হ্যাঁ না ভোটে 100%-এর ঊর্ধ্বে ভোট পড়েছিল, তখন এই বিবেকবান লোকরাও কিন্তু এদেশে তারা অ্যাডাল্ট ছিলেন। তারা কি কখনো স্টেটমেন্ট দিয়েছেন? আমি 100% ভোটকে কখনো সমর্থন করি না, কোনোভাবেই করি না। এখন ভোটের প্রক্রিয়ায় যখন বিএনপির নেতারা বলেন যে আমাদের বিজয় টার্গেট না, আমরা নির্বাচনে অংশ নিচ্ছি দেখাবার জন্য বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, তখন তারা নামকে অবস্থা প্রার্থী দিচ্ছে। অপরদিকে আওয়ামী লীগের যারা, তারা মনে করে ওদের প্রার্থী তো আসবে না, চলে ভোটের উপস্থিতি কিন্তু কমে যায়। কোন কোন জায়গায় ভোটের সংখ্যা বেশি হয়েছে এরকম একটা অভিযোগ আছে, সেটা কিন্তু সর্বত্র না। আপনি পৃথিবীর সবচেয়ে যে দেশের উদাহরণ কথায় কথায় দেয় আমেরিকায়, সেখানে আজকে কি অবস্থাটা হচ্ছে, অনেক জায়গার অনেক উদাহরণ কিন্তু এখানে আমরা দিয়ে আমাদের নির্বাচনের ত্রুটিকে আমি বৈধ করার চেষ্টা করছি না। তারা কিন্তু এটা নিয়ে মামলাও করেছেন। এই নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কিন্তু কোর্টে মামলা হয়েছে, সেই মামলা কিন্তু হাইকোর্টে তারা মামলা করেছেন। কাজে ওই বিষয়টাকে আমি এখন আলোচনা আনতে চাই না। বিং লয়ার, আমি মনে করি আইনের আশ্রয় নিয়েছেন বিএনপির এবং অন্যান্যরা, সেক্ষেত্রে কি সিদ্ধান্ত হয় সেটা আমরা দেখতে চাই। তবে কোনোভাবেই অবৈধ উপায়ে ভোট দেওয়া আর কোনোভাবেই ভোটারদের ছাড়া ভোট নিয়ে নির্বাচিত হওয়ার চিন্তা চেতনা আওয়ামী লীগ কোনোদিনই করে না। কারণ একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের একজন প্রার্থী হেরে গেছিল। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পরে আপনি যে জায়গাটি বলছিলেন সেখান থেকে গণতন্ত্রের কথা বলছে বিএনপি, কিন্তু বিএনপি আসলে এর জন্য কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করলো অ্যাডভোকেট জয়নুল আবেদীন, একটু আসবো এই প্রশ্নেও। ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। অ্যাডভোকেট জয়নুল আবেদীন, যে প্রশ্নটি করছিলাম, বিএনপি কতটা দায়িত্বশীল আচরণ করছে, গণতন্ত্রের কথা বলছে, যেটি মাননীয় মন্ত্রী বিরতির আগে বলছিলেন যে নির্বাচনে যাই এটি প্রমাণ করার জন্য যে এই নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না, এবং নির্বাচনের পরেও ফলাফল, মানে সবসময় নির্বাচনের পরেও ফলাফলটা প্রত্যাখ্যান করে, কিন্তু যেখানেই নির্বাচিত হচ্ছে বা বিজয়ী হচ্ছে সেখানেই দায়িত্ব আবার নিচ্ছে বিএনপি। এই অবস্থানটা আসলে কতটা দায়িত্বশীল? শারমিন, আপনাকে আজকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি। এই কারণে ধন্যবাদ দিচ্ছি, আপনি যে সাবজেক্টটা আনছেন, সাবজেক্টটা হলো যে এক রাজনৈতিক দল কি বিজয়, গণতন্ত্রের বিজয় পালন করছে, আর এক রাজনৈতিক দল কালো দিবস পালন করছে। আমি দেখলাম আলোচনায়, প্রথম আলোচনায় আমার ভাই
সমরে যাও 100% ভোটে খুশি, আর ওই আমার বড় ভাই ফিরোজ ভাই ওই পদ্মা ব্রিজ দিয়ে যেতে পারবেন এতে খুশি। কিন্তু আমি পদ্মা ব্রিজ দিয়ে যেতে পারবো এটা আমি খুশি, কিন্তু এই জনগণের যে ভোটের অধিকার এই যে হরণ হয়ে গেল, এতে আমি খুশি হতে পারলাম না। আর তারপরেও পারলাম না আরো আরো কিছু ব্যাপার, যেভাবে লুটপাট দেশে হচ্ছে। আপনি দেখেন ব্যাংকের টাকা লুট হয়ে যাচ্ছে, আবার ওই মাননীয় মন্ত্রী আছে, মাননীয় মন্ত্রীর মন্ত্রণালয়ের ওই যে কি ওই বালিশ কেলেঙ্কারি, পর্দা কেলেঙ্কারি, ওই যে কি জানি ওই আমাদের দক্ষিণ বাংলা ফিরোজ ভাই ওই বিদ্যুৎ কেন্দ্র হইতেছে, রূপপুর ওইখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ লক্ষ জি বলুন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমার মনে হয় বিশাল সমস্যা হচ্ছে, আপনি বলুন। যে আমার মনে হয় ওনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কিছুটা, আমরা শুনতে পাচ্ছি না। আবারও আসবো এই ঠিক একই প্রশ্ন নিয়ে অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কাছে আসতে চাইবো আমি নিশ্চয়ই। মাননীয় মন্ত্রী, আজ আপনাদের দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন যে শান্তিপূর্ণ বা গণতান্ত্রিক কর্মসূচিকে স্বাগত, বিএনপির যে কোনো শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিকে স্বাগত জানাচ্ছেন, কিন্তু নৈরাজ্য সৃষ্টি করলে সরকার সেটি মেনে নেবে না, এটা বরাবরই বলে থাকেন। কতটুকুকে আসলে শান্তিপূর্ণ বা গণতান্ত্রিক বলবেন? আজকে যেমন বিএনপি প্রেস ক্লাবের সামনে যখন বিক্ষোভ করছিল তখন সেখানেও পুলিশের বাধা হলো, মানে কোনটাকে শান্তিপূর্ণ আর কোনটাকে অশান্তিপূর্ণ বলা হচ্ছে? আমি মাননীয় মন্ত্রী। জি মাননীয় মন্ত্রী। দেখো না, জয়নাল ভাই বোধহয় শেষ করতে আমি পারেন তো শেষ করলাম না। জি জি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনি শুনতে পেলে বলুন, আপনার কথা শুনতে পাচ্ছিলাম না বলে আমি থামাচ্ছিলাম। জি বলুন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আমি বলতে চাচ্ছি যে মানুষ, এই দেশের মানুষ যদি না খেয়েও থাকে তারপরে একটা ভোট দিতে চায়, কিন্তু কথাটা হচ্ছে গত 2014 সনের পর থেকে এই পর্যন্ত মানুষ কিন্তু ভোট দিতে পারে না। এই যে ব্যথা বেদনা, এই ব্যথা বেদনা নিয়ে মানুষ বেঁচে আছে। তারপরে কথাটা হচ্ছে এখন আপনি সাবজেক্টটা হলো যে আমরা গণতন্ত্র হত্যা দিবস পালন করছি। কেন হত্যা দিবস পালন? এই কারণেই করছি যে যেখানে মানুষের ভোটের অধিকার নাই, আপনার এটা আমরা চিরজীবন শুনতে শুনতে আসছি যে ভোট একটা উৎসব, এবং এই উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দিতে যায়, তার যার ভোট সে যাকে ইচ্ছা তাকে দেবে, এবং এইটাই। কিন্তু এখন যেটা এই গত কয়েকটি নির্বাচনে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভোট দিতে মানুষ কেউ যেতেই চায় না, আর যারা যায় ওখান থেকে এক গ্রুপ, মানে আর বলতে চাই না, বেশি কথা বললে আবার আজকে তো আপনাদের অনেক এখানে অনেক কথা বলা খুব ডিফিকাল্ট, সেই জন্য দেখি যে অনেকেই অনেক রকম ভাবে বলে। তবে আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যদি বুঝে যে এনারা বিএনপি কে ভোট দেবেন, অর্থাৎ আওয়ামী লীগের বাইরে কেউ ভোট দেবেন, তাহলে পরে তিনি আর ওইখানে থাকতে পারবেন না। এই সব কারণে আজকে গণতন্ত্র হত্যা হয়ে গেছে। এই কারণে অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ঠিক এই কারণেই প্রশ্ন করছিলাম যে এখানে আপনাদের দায়িত্বটাকে, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, আপনারা কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করলেন সেটা কি একটু বলবেন? না না না, আমরা নির্বাচনকে বিতর্কিত করতে এই নির্বাচনে অংশগ্রহণ করি। আমি পৃথিবীতে কখনো শুনি নাই, আমি কোনো ইতিহাসের মধ্যেও পাই নাই, আমি কোনো গণতান্ত্রিক সংজ্ঞার মধ্যেও পাই নাই যে কোনো একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল নির্বাচনকে বিতর্কিত করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করে। আমরা বিতর্কিত করার জন্য নয়, আমার দেশের মানুষকে দেখাবার জন্য, এই যে মানুষ যে ভোট দিতে পারে না এইটা দেখুক মানুষ, পৃথিবীর মানুষ। এবং সেই কারণেই এই যে আপনি দেখেন 42 জন ইন্টেলেকচুয়াল লোকেরা, যাদেরকে আমার ভাই সমরে যা
ইন্টেলেকচুয়াল বলতে রাজি না। যদি তাদের পক্ষে কথা হইতো তাহলে তারা ইন্টেলেকচুয়াল ছিলেন, এখন আর ইন্টেলেকচুয়াল তারা নাই। তাদের সার্টিফিকেট জি। সার্টিফিকেট ইন্টেলেকচুয়াল হিসেবে তাদের যে পরিচিতি এটাকে বাদ দিয়ে দিতে হবে। তারা নিজেরাও বলেছে যে মানুষ এখন ভোট দিতে যেতে ভয় পায়, এবং সেই জন্য তারা এই যে নির্বাচন কমিশন, তাদের যে জি, বিগত ধন্যবাদ দিনের যে ধন্যবাদ ভূমিকা, এই জয়নুল ভূমিকা আবেদিন, আপনাকে জাতির ধন্যবাদ সামনে জানাচ্ছি, কিন্তু তুলে সেই ধরে। জায়গাটি আপনাদের দায়িত্বের জায়গাটি আমি আসলে জানতে পারলাম না যে সুষ্ঠু নির্বাচন হয় না এটি প্রমাণের জন্য যাচ্ছেন, কিন্তু ফলাফল প্রত্যাখ্যান করছেন, আবার বিজয়ী হলে সেটি দায়িত্ব গ্রহণ করছেন। এই কনফ্লিক্টিং একটা অবস্থান কিনা। যে মাননীয় মন্ত্রী, আপনার কাছে আগেই প্রশ্ন করেছিলাম, অল্প সময় যদি বলতেন। দেখুন, আমরা কিন্তু রাজনীতিকে রাজনৈতিক ভাবে এগোনো, গণতান্ত্রিক প্রক্রিয়াকে নিয়ে এগোনো এই কর্মসূচির ভিতর থাকি। এখন দেখুন, আপনি একটা কথা বলছেন যে প্রেস ক্লাবের সামনে তারা মিটিং করতেছে, সেখানে পুলিশ। আপনি এখানে আজকে আপনার 3 জন গেস্ট কিন্তু সুপ্রিম কোর্টের লয়ার। থানা থেকে যে চার্জশিট দাখিল করে, চার্জশিটে একটা ঘর থাকে যে পূর্বাপর ইতিহাস, যেটাকে বলে পিসিপিআর। এখন বিএনপির পিসিপিআর হচ্ছে জ্বালাও পোড়াও, ভাঙচুর করো, নৈরাজ্য সৃষ্টি করো, অনির্দিষ্টকালের জন্য অবরাধ, সারা দেশ ধ্বংস করে দাও। ফলে বিএনপির যখনই কোনো কর্মসূচি হয় তখন কিন্তু ওই যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়, আর যারা ওই চুন খেয়ে দধি দেখলেও আতঙ্কে থাকে। বাংলাদেশের মানুষ কিন্তু বিএনপির কোন কর্মসূচি হলে ধরে নেয় যে আবার কি পেট্রোল বোমা মারবে কিনা, আবার বিভৎস ঘটনা ঘটাবে কিনা, আবার পার্শ্ব স্কুলে আগুন দেবে কিনা, আবার প্রিজাইডিং অফিসারকে মেরে ফেলবে কিনা। এই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ সেখানে থাকতে পারে একটা। আর একটা বলছেন যে পদ্মা সেতুর ব্যাপারে, আমাদের শুধু জয়নাল ভাই বলছেন পদ্মা সেতুর ব্যাপারে আমার একটু ফান করে বলতে হয়, তার নেত্রী কিন্তু পদ্মা সেতুর ব্যাপারে বলছে যে আওয়ামী লীগ এটা করতে পারবে না, করলে জোড়াতালির পদ্মা সেতু, আপনারা কে উঠবেন না, রিস্ক আছে। আর জয়নাল ভাই যদি নেত্রীর নির্দেশ মানেন তাহলে কিন্তু পদ্মা সেতু তার ওঠা ঠিক হবে না। আর আমি ইন্টেলেকচুয়াল বলিনি, এটা কিন্তু সঠিক না, তারা ইন্টেলেকচুয়াল। আমি বলছি তাদের ইন্টেলেকচুয়ালিটির উদ্ভবটা হয় নির্দিষ্ট একটি সময়। আরো এর চেয়ে ভয়াবহ ঘটনা যখন দেশে ঘটে সেই সময় তাদের বিবেকটা স্তিমিত হয়ে থাকে। সেজন্য আমি 15 আগস্টের কথা, 21শে আগস্টের কথা বলছি, এই হেফাজতের ঘটনার কথা বলছি। সে সময় তাদের বিবেক একেবারে রুদ্ধ হয়ে থাকে। সেই কথাটা বিবেককে একটা জায়গায়। আপনার বক্তব্য স্পষ্ট। আপনার কাছ থেকে আরেকটা বিষয়, আপনি বলছিলেন যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, বিএনপির যে অতীত ইতিহাস, তাহলে কি বিএনপি আর মানে এরকম আন্দোলন করতেই পারবে না? এটি একটি। আর বিএনপির কথা বলছেন, শাহবাগের পরে বাম দলগুলো আন্দোলন করছিল কালো দিবস, তাদেরকেও আর আগাতে দেওয়া হয়নি, পুলিশ বাধা দিয়েছে, তাদের তো এরকম রেকর্ড নেই। দেখুন, আমি বাম দলের কোন গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেওয়াকে কখনো সমর্থন করি না, এখন এই মুহূর্তে করছি না। আরেকটা দিন বলে বিএনপি আন্দোলন সংগ্রাম করতে পারবে না এমন কথা কিন্তু আমার দলের সাধারণ সম্পাদক বা কেউ বলে না। আমরা বলি আন্দোলন সংগ্রাম অবশ্যই করবেন, সেটা যেন গণতান্ত্রিক হয়, সেটা যেন মানুষকে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে ঢাকা মেডিকেলের বারান্দায় ভয়াবহ বিপন্ন অবস্থায় সারা দেশকে যে পেট্রোল বোমার বার্ন ইউনিটে পরিণত করেছিল, এই জাতীয় ভয়ঙ্কর চিত্রটা দেখতে চাই না, যেখানে বাচ্চা পুড়ে কয়লা হয়ে যাচ্ছে, ট্রাকের ভিতর গরু পুড়ে কয়লা হয়ে যাচ্ছে, পথচারীরা বাসের ভিতরে পুড়ে তাদের শরীরের মাংস ক্ষত বিক্ষত হয়ে ঝরে পড়তেছে। সেই বিভৎসতার আন্দোলনের কথা আমরা করতে চাই না। আমরা চাই শান্তিপূর্ণ করুক না। আওয়ামী লীগ 1949 সাল থেকে আন্দোলন করেনি, আইয়ুব শাহের বিরুদ্ধে করেছে, ইয়ের বিরুদ্ধে, টিক্কার বিরুদ্ধে করেছে, বিএনপির বিরুদ্ধে করেছে, এরশাদের বিরুদ্ধে করেছে। ওই আমাদের তো গ্রেপ্তার হওয়ার পর আমাদের নেতারা বছরের পর বছর জেলে থেকেছে, আমরা তো সারেন্ডার করিনি। এখন আন্দোলন করার মতো যোগ্যতা এবং জনগণকে আকৃষ্ট করা, জনগণকে সম্পৃক্ত করা, জনগণের প্রয়োজনীয় কর্মসূচি নিয়ে এগিয়ে যাওয়া, সেটা তো তাদের নাই। ধরেন আমি সিম্পল যদি বলি, মাননীয় মন্ত্রী অনেক ধন্যবাদ। এই আমি অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কাছে এই প্রশ্নটি নিশ্চয়ই বলবেন, জনগণকে সম্পৃক্ত করার জায়গাটি সরকার পতনের সংকল্প নিচ্ছে বিএনপি, এই বিষয়ে আপনার কাছে আসবো, কিন্তু জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, আপনার কাছ থেকেও একটু জানতে চাই যে গণতন্ত্রের কথা। 27 ডিসেম্বর ওবায়দুল কাদের বলছেন যে বিরোধী দল শক্তিশালী হলে গণতন্ত্রের অভিযাত্রায় গুণগত পরিবর্তন আসে, বিএনপিকে শক্তিশালী ও দায়িত্বশীল দলের ভূমিকায় দেখতে চায় সরকার, মানে মানে শক্তিশালী বিরোধী দল হিসেবে দেখতে চাচ্ছে সরকার। মানে জাতীয় পার্টি এতদিনে একটা শক্তিশালী বিরোধী দল হয়ে উঠতে পারলো না কেন? আরো একটি বছর চলে গেল। কাজী ফিরোজ রশিদ এমপি। আমি ঠিক আপনাকে শুনতে পারি নাই যে আপনি
প্রশ্নটা পুরোপুরি শুনতে পারিনি, একটু আসতে আমি কি আরেকবার একটু প্রশ্নটি করব কাজী ফিরোজ রশিদ এমপি? আমি আসলে জানতে চাইছিলাম যে বিএনপি কে শক্তিশালী গণতন্ত্র বিরোধী দল হিসেবে দেখতে চাচ্ছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টি কেন সেই অবস্থানটা নিতে পারছে না? দীর্ঘদিন হয়ে গেল, বছরের পর বছর যাচ্ছে, আরো একটি বছর শেষ করলো। আমার মনে হয় আসলে বিরতির পরে ফিরে ঠিক এসে না, জাতীয় পার্টি কাজী ফিরোজ রশিদ এমপি ফিরছি রাজকাহনে, আপনার কাছেই আসবো, ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি যে প্রশ্নটি বিরতির আগে করে গিয়েছিলেন যে জাতীয় পার্টি কেন শক্তিশালী বিরোধী দলে পরিণত হতে পারলো না, সাথে সাথে সময় স্বল্প আরেকটা প্রশ্ন একটু জুড়ে দেই যে জাতীয় পার্টির চেয়ারম্যান বলছেন রাজনীতির মাঠে এখন আর রাজনীতিবিদরা নেই, আমলারা খেলছেন। কেন এমন বক্তব্য কাজী ফিরোজ রশিদ এমপি? কাজী ফিরোজ রশিদ এমপি আসলে আমি বলছি আপনার এই কথাটা সম্পূর্ণ ভুল। জাতীয় পার্টি কেন বিরোধী দল হতে পারে নাই, আপনি বিরোধী দলের সংজ্ঞাটা কি দিবেন? বিরোধী দলের সংজ্ঞা যদি হয় যে কালকে গোলাগুলি শুরু করবো, গণবাহিনী করে রাতে অর্ধেক করে মানুষ করবো, তাহলে সব থেকে বেশি মানুষ আমরা মারতে পেরে আমাদের একটা নেই, বয়স হয়ে গেছে। আমার যে ট্রেনিং আছে, যে সাহস আছে, শক্তি আছে, এখনো বড় একটা করতে পারে রাজনীতি করার তো কোনো, আমরা কেন পারবো না? কিন্তু আমরা প্রশ্ন হচ্ছে যে আপনি সত্যিকার বিরোধী দল বলতে কি বোঝা যায়? আমরা জনগণের আস্থা নিয়ে রাজনীতি করবো কিনা? এখন জনগণকে মেরে পিটিয়ে ভয় দেখিয়া অথবা সংসদে ফাইল ছুড়ে স্পিকারের সাথে অসম্পূর্ণোক্তি করে অসংসদীয় ভাষা ব্যবহার করে, এইটা তো রাজনীতি ভাষা না, রাজনীতি চ্যাপ্টারে পড়ে না, গণতন্ত্র চ্যাপ্টারে পড়ে না। বিরোধী দলের সঙ্গে কি শুধু বাইক পিট করবে, সংসদে বাইক ভেঙে বেরিয়ে চলে আসবে, যা তা ব্যবহার করবে, এমন কোনো শব্দ নাই, সব এক্সপ্লোর করতে হবে। এইটা যদি বিরোধী হয়, আপনারা যদি সেইটাকে উৎসাহিত করেন তা আমরা করতে বাধা নেই কিছু, জনগণ যদি চায়, কিন্তু আপনারা করি নাই কেন? জি, আপনি বলবেন শক্তিশালী বিরোধী দল জাতীয় পার্টি। তখন কারাগারে না, আপনার কথা শুনতে হবে, শেষ করে দেন। এসে সব কারাগারে, তখন তার কাছে খবর দিলাম যে আমরা হরতাল করবো, তা না তিনি হরতাল করবো, হরতাল করার ক্যাপাসিটি সবার আছে, হরতাল দিলি হরতাল হয়ে যায়, 50টা গাড়ি পড়ালে কিছু না, আমরা টাকা পয়সা দিয়ে দিলাম, কে কোন জায়গায় গাড়ি পড়াবে, কত লোককে মারবে। কিন্তু উনি বললেন যে আমার কিসের জন্য, মুক্তির জন্য একটা দিন হরতাল করব না, আমি কোর্টে যাব, সেখানে যা হবে ভাগ্য হবে, কোন হরতাল চাই না, আমি এগুলো আমি পছন্দ করি না। অতএব আমাদের সময় হরতাল হয়েছে, এই দুইটি দল গণতন্ত্র নামে 6 বছর হরতাল দিয়ে গেছে, আমরা একটা দিন হরতাল দিই নাই। দিস ইজ ডেমোক্রেসি। আর আমার নেতা যেটা বলছেন যে দেশে এখন আমলারা দেশ চালাচ্ছে, এটা আমার কথা না, এটা সবাই মনে করে যে এখন তাদের একটা সময় যাচ্ছে যে তারাই সব জায়গা জেগে বসছে, কেউ বলবে না বলবে, তাদের এতটা সুযোগ সুবিধা অতীতে কখনো ছিল না, যখন যে অবস্থার মধ্যে তারা সব জায়গায় নাক গলাচ্ছে। এটা একটা নতুন বছরের পরিকল্পনা জানতে চাই। অ্যাডভোকেট জয়নুল আবেদীন সরকার পতনের সংকল্পের কথা বলছে বিএনপি, এটি কি একটা মানে সবসময় যেভাবে বলে আসছে সেরকমই বক্তব্য, নাকি আসলে কোনো রূপরেখা আছে বিএনপি নতুন বছরের পরিকল্পনায়? আমি বলি রাজনীতি কখনো আপনার এই বক্তব্য না যে আমরা কোনো বা আন্দোলন করব না, বা এই সরকার আর যাবে না, এই সরকার থেকেই যাবে, এইটা বলে কেউ রাজনীতি করে না। আপনি যে প্রশ্নটা করেছেন যে সরকার পতনের, এই সরকার কি চিরজীবনের জন্য এসেছে? এই সরকারের আর কোনোদিন পতন হবে না? তাহলে পরে যদি তাইলে বলতে হয় যে এই সরকার বাকশাল সৃষ্টি করবে, আর কোন রাজনৈতিক দল রাজনীতি করবে না। অবশ্যই এটা তারা এই কাজ তারা শুরু করেছে, তার কারণ যখনই বিরোধী দল কোনো একটি আন্দোলনের কোনো একটি কর্মসূচি দিতে যায়, তখনই সেখানে তারা লাঠিপেটা করে এবং সেখানে মামলা হয়। এবং আপনি দেখেন ওই এই যে উপনির্বাচন হয়েছে উত্তরায়, আর গাড়ি পড়েছে পল্টনে, আর মামলা হয়েছে সাথে সাথে যুব দলের নেতা, তার মধ্যে 2 জন জানিয়ে আমি ভাইস প্রেসিডেন্ট, তারা থাকে বরিশালে, প্র্যাকটিসও করে বরিশালে অ্যাডভোকেট, এবং তারাও আসামি হয়ে গেছে। তো এখন এর মধ্যে আপনি যদি বলেন যে দেশে গণতন্ত্র আছে
এবং এই এই গণতন্ত্র প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এখন আমাদেরকেও আন্দোলন করতে হচ্ছে। তো এখন এই দেশে মানুষ কে তো মানুষ মনে করা হচ্ছে না, যে এরা কোনো মানুষ না, তারা ভোট দেবে কি জন্য। অর্থাৎ আমাদের ক্ষমতায় থাকতে হবে এবং সেই জন্য যা যা করার দরকার সেটা আমরা করব। আর একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে এই দেশটা এখন রাজনীতিবিদরা চালাচ্ছে না, এবং নির্বাচিত ব্যক্তিরাও এই যারা 2-4টা ভোট নির্বাচিত হয়েছে তারা দেশটা চালাচ্ছে না, চালাচ্ছে এই এক শ্রেণিক ব্যুরোক্রেট। আপনি দেখেন এই যে তার মানে আপনিও জাতীয় পার্টির চেয়ারম্যানের বক্তব্যের সাথে একমত পোষণ করছেন। মাননীয় মন্ত্রী, আপনার কাছ থেকে এই বিষয়ে জানতে চাই, সাথে যদি ছোট্ট করে নতুন বছরের আওয়ামী লীগের পরিকল্পনার কথাটা বলেন। আজকে যদি গণতন্ত্র থাকতো, আজকে যদি গণতন্ত্র ধন্যবাদ অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ধন্যবাদ। একদম অল্প সময় পাবো, মাননীয় মন্ত্রীকে একটু যদি শুনতে পারি। না, দেখুন, আজকের বাংলাদেশকে নিয়ে ভাবতে হবে। আমরা রাজনৈতিক কাদা ছড়াছড়ি অনেক কথা বলতে পারি, কিন্তু বাস্তবতা আসতে হবে যে আজকের বাংলাদেশ সমপরিমাণ সমুদ্র সীমা বিজয় করে বাংলাদেশের পরিসর বেড়েছে। আজকের বাংলাদেশ কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে উৎক্ষেপণ করেছে। আজকের বাংলাদেশ কিন্তু 68 বছরের ঝুলে থাকা ছিটমহল সমস্যার সমাধান করেছে। আজকের বাংলাদেশে পাতাল পথ হচ্ছে সাবওয়ে, টানেল হচ্ছে, পদ্মা ব্রিজ দৃশ্যমান, এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে, 100 বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে, এবং 2035 সালে বাংলাদেশ হবে বিশ্বের 21তম অর্থনীতির দেশ। আজকের বাংলাদেশে $2064 মাথা পিছু আয়, যাকে কল্পনাও করতে পারেনি অতীতে। আজকের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভারত পাকিস্তানের চেয়ে সমৃদ্ধ। আজকের বাংলাদেশে 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 65 লাখ কোটি টাকার আমরা প্রকল্প অনুমোদন করেছি। একটা প্রকল্প বন্ধ থাকেনি। আমি সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি, যুক্তরাষ্ট্রে 1,40,00,000 মানুষ যারা ভাতা পেত, তাদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশে একজন লোকের মন্ত্রী তাহলে বলে দেন যে আর রাজনীতি দরকার নাই, গণতন্ত্র দরকার নাই, এগুলো আমরা করবো, আর ব্যুরোক্রেটদেরকে দিয়ে আমরা দেশটা চালাবো। উন্নয়নের সঙ্গে গঠনমূলক রাজনীতিতে যারাই এগিয়ে আসবেন তাদেরকে আমরা সহায়তা করব। রাজনীতি দরকার নাই, গণতন্ত্র দরকার নাই, ভোটেরও দরকার নাই, আমরা এই ব্যুরোক্রেটদেরকে নিয়ে এইসবই করবো, এগুলাতে আমরাই চালাবো, আমরা লুটপাট করবো, বিদেশে টাকা পাঠাবো, এই বলে দেন। ঠিক শুনতে পাচ্ছি না কিন্তু। আগুন সন্ত্রাস করে নানা ভাবে। হ্যাঁ, জি, অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অনেক ধন্যবাদ কাজী ফিরোজ রশিদ, তিনজনকে শেষ করছি আজকে।